এবার মনে হচ্ছে রামুরই সবচেয়ে বেশি ফলন হবে। যাই বলো ভাই, রামু আগে অলস ছিল ঠিকই, কিন্তু এবার সে অনেক পরিশ্রম করেছে, তাই তার জমিতে এমন সোনার মতো ফলন হয়েছে। রামু খুব অলস একজন মানুষ। তার 4 বিঘা জমি আছে, কিন্তু সে চাষাবাদ করতে চায় না। সারা দিন ঘুমিয়ে কাটানোই যেন তার একমাত্র কাজ। এই যে শুনছো, এত ঘুমালে কি চলে? আমি তো বুঝি না ভগবান তোমাকে কি দিয়ে বানিয়েছেন। এত অলস হলে হয় নাকি? আমি কি করব বলো, আমার তো সবসময়ই ঘুম পায়। গ্রামের সবাই মাঠে কাজ করছে, ফসল ফলাচ্ছে, সেই দিয়ে সংসার চালাচ্ছে, আর তুমি শুধু ঘুমাচ্ছ। এভাবে কি সংসার চলবে? আমি পরিষ্কার করে বলছি, আজ কোনো অজুহাত চলবে না। আজই তুমি মাঠে গিয়ে লাঙল দেবে, বীজ লাগাবে। আচ্ছা আচ্ছা, এত রাগ দেখাতে হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। স্ত্রীর চাপে সে জমিতে যেতে শুরু করল। এই 4 বিঘা জমি আমাকে চাষ করতে হবে, এ কথা শুনেই তো আমার ঘুম চলে আসছে। আগে গাছের তলায় বসে একটু বিশ্রাম নিই, তারপর মাঠে লাঙল দেব। কিন্তু মাঠে গিয়েও তার মনে শুধু একটাই চিন্তা, কখন আবার ঘুম আসবে। না না, এভাবে বসে থাকলে হবে না। বউ বলে দিয়েছে আজ মাঠে বীজ না লাগালে ঘরে ঢুকতে দেবে না। কাজ শুরু করার আগেই সে অলসভাবে দাঁড়িয়ে থাকত এবং ঘুমের কথাই ভাবত। এমন সময় হঠাৎ তার স্ত্রীর কথা মনে পড়ল। সেই কথা স্মরণ করে সে আবার কাজে মন দিল। অবশেষে রামু লাঙল হাতে নিল। কিন্তু কিছুক্ষণ পর তার আবার সমস্যা শুরু হলো। আহা, আজ সূর্য যেন আগুন ঝরাচ্ছে। এই প্রচন্ড গরমে এত কাজ করা সত্যিই কঠিন। আগে একটু পানি খেয়ে নি, তারপর আবার কাজ শুরু করব। পানি না খেলে তো বাঁচা দায়। কেউ কি আছো? আমাকে একটু পানি দাও, আমার খুব তৃষ্ণা পেয়েছে। সে তৃষ্ণায় কাতর হয়ে চারদিকে তাকালো, কিন্তু কোথাও পানি পেল না। ঠিক সেই সময় এক সাধু সেখানে এসে তার পাশে বসলেন। সাধু বাবা, আমাকে একটু পানি দেবেন? আমার খুব তৃষ্ণা পেয়েছে। এই নাও বাবা, আগে পানি খাও। হ্যাঁ বাবা, দিন। আহা, পানি খেয়ে খুব আরাম লাগলো। কিন্তু সাধু বাবা, আমার তো খুব ক্ষুধা লেগেছে। আপনার কাছে কি কোনো খাবার আছে? না বাবা, আমার কাছে তেমন কোনো খাবার নেই। বাবা, কি বলবো, আজ আমার স্ত্রী আমাকে না খাইয়ে ঘর থেকে বের করে দিয়েছে। কেন বাবা, তোমাকে ঘর থেকে বের করে দিল কেন? সাধু বাবা, আমি খুব অলস। আমার কাজ করতে ভালো লাগে না, সব সময় শুয়ে থাকতে ইচ্ছা করে। চাষের কাজও আমার ভালো লাগে না। তাহলে বাবা, তুমি এসব কাজ ছেড়ে অন্য কোনো কাজ করো না। বাবা, অন্য কোনো কাজও আমার ভালো লাগে না, শুধু শুয়ে বসে থাকতেই ভালো লাগে। তবে আজ অনেক কষ্ট করে জমিতে একটু লাঙল দিয়েছি, তাই খুব ক্লান্ত হয়ে পড়েছি। রামুর সব কথা শুনে সাধু বুঝলেন তাকে কিছু শিক্ষা দেওয়া দরকার। শোনো বাবা, তোমার কথা আমি মন দিয়ে শুনলাম। তোমাকে একটা উপায় বলি, এভাবে কাজ করলে তুমি তোমার কষ্ট থেকে মুক্তি পাবে। বলুন সাধু বাবা, কিভাবে? মন দিয়ে শোনো রামু, এবার তুমি কষ্ট করে 4 বিঘা জমি ভালোভাবে লাঙল দাও। যতই কষ্ট হোক, কাজ চালিয়ে যাও। তারপর সেই জমিতে বীজ বপন করো। দেখবে অল্প কিছুদিনের মধ্যেই সোনার মতো ফসল ফলবে, আর সেই ফসল থেকে আবার পরের বার চাষ করলে দ্বিগুণ ফলন পাবে। আমার কথা মতো কাজ করলে তোমার আর কোনো দুঃখ থাকবে না। সাধুর কথা শুনে রামুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং তার মনে নতুন আশার সঞ্চার হলো। সত্যি সাধু বাবা, তাহলে তো আমি ধনী হয়ে যাব। আচ্ছা, আমি আপনার কথা মতোই কাজ করব। হ্যাঁ বাবা, আমার কথা মতো কাজ করো। দেখবে তুমি একদিন ধনী হয়ে উঠবে এবং তোমার আর কোনো কষ্ট থাকবে না। আচ্ছা বাবা, আপনার কথা মতো কাজ করব। কি বলছো তুমি? আবার ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখোনি তো? ঘুমিয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার পাশে এক সাধু বাবা বসে আছেন। আমি তাকে সব কথা খুলে বললাম, তখন তিনি আমাকে কিছু উপদেশ দিলেন। তাহলে আর দেরি কেন? তুমি এক্ষুনি মাঠে যাও, 4 বিঘা জমি ভালোভাবে লাঙ্গল দাও, তারপর বীজ বপন করো। আজ থেকেই কাজ শুরু করো। কিন্তু এখন তো বিকেল হয়ে গেছে,
এই সময় গিয়ে এত কাজ করা কি সম্ভব? যদি সোনার মতো ফলন পেতে যাও তাহলে সবই সম্ভব। এখন না পারলে রাতেই কাজ করবে। তুমি এক্ষুনি যাও। আজ আর না যাই, কাল সকালে গিয়ে কাজ শুরু করো। আচ্ছা। কি হলো? ওঠো, সকাল হয়ে গেছে। তুমি কখন মাঠে যাবে? যাও যাও, শুনছো? এই তো সবে ভোরের আলো ফুটেছে, তুমি আবার শুরু করলে কেন? না, আর দেরি নয়। কাল ভোরেই তোমাকে মাঠে নামতে হবে। ধানের যত্ন নিতে হবে, জল দিতে হবে, সার দিতে হবে। ভালোভাবে কাজ না করলে ভালো ফলনও হবে না। তুমি এখন যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। আর শোনো, সন্ধ্যের দিকে মাঠে থাকতে হবে। ভালো করে ধান পাহারা দিতে হবে। বউ, পাহারা দিতে হবে কেন? মাঠে তো সবারই ধান আছে। তুমি কি বোকা! সবার ধানে কি সোনার মতো ফলন হবে? তোমার ধানের মতো কি সবার ধান? এই ফাঁকে যদি কেউ এসে ধান নষ্ট করে তাহলে কি হবে? আর যদি সত্যিই সোনার মতো ধান হয় তখন কি করবে? সেই দিন থেকেই রামুর জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। কিছুদিন পর তার পুরো মাঠ ফসলে ভরে গেল। ধানের উপর সূর্যের আলো পড়ে সেগুলো সোনার মতো ঝলমল করতে লাগলো। আহা, কি সুন্দর লাগছে! সোনার মতো ধান, তাই না? হ্যাঁ, দেখো রোদে কেমন চকচক করছে, মনে হচ্ছে যেন সত্যি সোনা ফলেছে। কিন্তু বউ, এত ধান হয়েছে, আমরা বুঝবো কিভাবে কোন ধানে সোনা আছে? চুপ করো, চুপ করো। কেউ শুনে ফেললে বিপদ হয়ে যাবে। তখন আমরা এই ধানও তুলতে পারবো না। তার আগেই লোকজন এসে সব ধান কেটে নিয়ে চলে যাবে। তাহলে এখন থেকে কি ধানের পাহারা দেব, নাকি বসে বসে দেখব কোন ধানে সোনা আছে? হাই রে, তোমার বুদ্ধি! সোনা খুঁজতে গেলেই মানুষ সন্দেহ করবে। যত তাড়াতাড়ি সম্ভব ধানগুলো সাবধানে বাড়িতে নিয়ে যেতে হবে। তারপর বাড়িতে বসে আমরা ভালোভাবে খুঁজবো। ও বউ, এত ধান কাটা আমার একার পক্ষে সম্ভব না। তাহলে কি দোকান থেকে লোক ডেকে আনি? তোমার বুদ্ধিতে চললে তার কিচ্ছুই হবে না। সোনা পেতেও পারবো না। তুমি আর আমি মিলে ধান কাটবো, বুঝেছ? ঠিক আছে বউ, তুমি বলছো যখন, আমরা দুজনেই মিলে কাজটা করি। কিন্তু এত ধান কেটে শেষ করতে তো অনেক সময় লাগবে। সময় লাগলেও সমস্যা নেই, আগে কাজ শেষ করতে হবে। তারপর সোনার খোঁজ করা যাবে। এখন আর দেরি করা যাবে না। আচ্ছা বউ, তাহলে চলো শুরু করি। আজকেই যতটা পারি ধান কেটে ফেলবো। হ্যাঁ, সেটাই ভালো। সাবধানে কাজ করো, আর কেউ যেন টেন না পায়। কিরে রামু, আজ এত সকালে ধান কাটতে নেমেছিস, তাও আবার বউকে সঙ্গে নিয়ে? ব্যাপারটা কি? আরে ভাই, তেমন কিছু না। মজুর নিলে অনেক খরচ পড়ে, তাই ভাবলাম নিজের ধান নিজেরাই কেটে ফেলি। এবার তাড়াতাড়ি হাত চালাও। দেখছো তো, সবাই শুধু সোনা সোনা বলছে। কেউ যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু ধান আর থাকবে না। আর যেভাবেই হোক সব ধান ঘরে তুলতে হবে। কি গো বউ, এত খুঁজেও তো একটাও সোনা পেলাম না। তুমি কি ভালো করে সব ধান দেখেছো? হ্যাঁ, আমি ভালো করে দেখেছি, কোথাও কোনো সোনা নেই। এখন বলো কি করবে? তাহলে এত ধান রেখে কি লাভ? এর চেয়ে সবাইকে খবর দাও, বলো আমরা ধান বিক্রি করব। রামু ভাই, শুনলাম আপনি নাকি ধান বিক্রি করবেন। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন। এবছর আল্লাহর রহমতে ভালো ফলন হয়েছে, তাই কিছু ধান বিক্রি করার কথা ভাবছি। তা খুব ভালো কথা। আপনার ধানের মান তো অনেক ভালো। ধন্যবাদ ভাই। তাহলে দামটা কেমন রাখবেন একটু বলবেন? বর্তমান বাজার দর অনুযায়ী রাখবো, তবে আপনার জন্য একটু কম রাখার চেষ্টা করব। আচ্ছা ভাই। অবশ্যই আসবেন ভাই। বাহ রামু, এবছর তোমার ধানের ফলন তো দারুণ হয়েছে, একেবারে সোনার মতো ঝকঝক করছে। সত্যি প্রশংসা করার মতো। শোনো, যদি ধানের মান এমনই ভালো থাকে তাহলে আমি দামের ব্যাপারে একদমই কার্পণ্য করব না, তোমাকে সর্বোচ্চ মূল্যই দেব। আরেকটি কথা, আমি এখনই তোমাকে কিছু অগ্রিম টাকা দিয়ে যাচ্ছি। আগের বারের মতো এবারের সব ধানই তুমি আমাকে দেবে, অন্য কারো কাছে বিক্রি করবে না, এই কথাটা কিন্তু মনে রাখবে। আরে ভাই, এত টাকা সত্যি তো অনেক বড় অঙ্ক। আপনার বিশ্বাস আর প্রস্তাবের জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করব আপনার কথা রাখার। হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু কোথাও তো সোনা পেলাম না।
এবার আমি বুঝতে পেরেছি কেন সাধু বাবা সোনার ফসলের কথা বলেছিলেন। এটাই সেই সোনার ফসল। এই ধানই আমাদের সংসারকে সচ্ছলভাবে চালাতে পারবে।